প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয়টির ভেক্টরের ডট গুণন বা ডট প্রোডাক্ট অফ ভেক্টরস নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ এই অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, তোমাকে অবশ্যই জানতে হবে। সেই সাথে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রথমে ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা ইতিমধ্যে জানো ভেক্টর গুণন দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো এই অধ্যায়টা যেহেতু ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন সম্পর্কিত, এখানে আমরা প্রথমে স্কেলার গুণন সম্পর্কে আলোচনা করব। আমি এখানে প্রথমে স্কেলার গুণনের সংজ্ঞাটা দিয়েছি। যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়, তবে ভেক্টর রাশির সেই গুণনকে ডট বা স্কেলার গুণন বলে। একে ডটের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি পাওয়া যায়, তখন সেই গুণন প্রক্রিয়াটাকে বলা হয় ডট বা স্কেলার গুণন। আর দুইটা ভেক্টর রাশির মাঝখানে এই ডট চিহ্ন দিয়ে ডট গুণনটাকে প্রকাশ করা হয়। এরপরে লিখেছি দেখো, স্কেলার গুণফলের মান ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এর মানে হচ্ছে স্কেলার গুণফল যেটা আমরা পাবো, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার রাশি হয়, তখন স্কেলার গুণফলটা হবে ভেক্টর দুইটার মানের গুণফল এবং এদের মধ্যবর্তী যে কোণ থাকবে সেই কোণের কোসাইন অর্থাৎ কস থিটার গুণফলের সমান। আমি এখানে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করেছি। দেখো, যদি দুটি ভেক্টর রাশি যথাক্রমে পি ও কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে তাদের ডট গুণফল হবে নিম্নরূপ। এই যে আমি এখানে লিখেছি দেখো, ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর মাঝখানে ডট চিহ্ন দিয়েছি। এইটাই হচ্ছে ডট গুণন প্রকাশের মাধ্যম। অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এটার মান হবে, আমরা সংজ্ঞায় বলেছিলাম, ভেক্টর দুইটার মানের গুণফল। এই যে দেখো পি কিউ, এখানে পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান। দুটি ভেক্টরের মানের গুণফলের সাথে আরেকটা রাশি গুণ করতে হবে, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল অর্থাৎ কস থিটার গুণফল। যেহেতু এখানে মধ্যবর্তী কোণটা থিটা, অতএব কস থিটা দিয়ে এই পি কিউ কে গুণ করতে হবে। অর্থাৎ পি কিউ কস থিটা হবে ভেক্টর পি ডট ভেক্টর কিউ এর ডট গুণফলের মান। আমি এখানে দেখো একটা চিত্র দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এই যে দেখো, অ বিন্দু থেকে অএন বরাবর হচ্ছে পি ভেক্টর, অবি বরাবর কিউ ভেক্টর ক্রিয়াশীল এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি ভেক্টর ডট কিউ ভেক্টর, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের ডট গুণফলের মানটা পি কিউ কস থিটা। অনুরূপভাবে আমরা লিখতে পারি কিউ ভেক্টর ডট পি ভেক্টর, অর্থাৎ কিউ এবং পি ভেক্টরের ডট গুণফলের মানটা হবে কিউ পি কস থিটা। অর্থাৎ ডট গুণফলের বেলায় দুইটা ভেক্টর আগে বা পরে যেভাবেই গুণ করো না কেন, মানটা সেম আসবে। এই যে পি কিউ কস থিটা যে কথা, কিউ পি কস থিটা একই কথা, দুইটারই মান সমান। এরপরে আমি লিখেছি দেখো, চিত্র এ কে অএন সমান কিউ কস থিটা হলো পি ভেক্টর বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপটা কি, আমরা যদি চিত্র থেকে এই বিষয়টা বোঝার চেষ্টা করি, এখানে দেখো এই যে অএন বরাবর পি ভেক্টর ক্রিয়াশীল আর অবি বরাবর হচ্ছে কিউ ভেক্টর। এখন বি বিন্দু থেকে যদি এই পি ভেক্টরের ক্রিয়ারেখার উপরে লম্ব অঙ্কন করো, তাহলে এই যে অএন অংশটা আমরা পাবো, এটাকে বলা হয় পি বরাবর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, কারণ অবি হচ্ছে এখানে কিউ ভেক্টর। অর্থাৎ যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে যদি অপর ভেক্টরের উপরে লম্ব অঙ্কন করি, তাহলে এই যে খণ্ডিত অংশটা, এই ক্ষেত্রে আমরা যে অয়ন অংশটা পেলাম, এই অয়নটাকে বলা হয় পি বরাবর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। একইভাবে আমরা যদি এন থেকে অবি এর উপরে লম্ব অঙ্কন করতাম, সেক্ষেত্রে যে অংশটা আমরা পাবো সেটা হবে কিউ বরাবর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এই যে দেখো আমি এখানে লিখেছি, একইভাবে পি কস থিটা হবে কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তো এখন এই অএন এর মানটা যে কিউ কস থিটা হয়, বা এন থেকে যদি আমরা অবি এর উপরে লম্ব অঙ্কন করি, সেটার মান যে পি কস থিটা হবে, সেটা কিভাবে আসে এই বিষয়টা আমরা চিত্র থেকে আর একটু দেখে নিই। এখানে দেখো অ বি এন একটা ত্রিভুজ হবে। যদি বি বিন্দু থেকে পি ভেক্টরের ক্রিয়ারেখার উপরে বি এন লম্ব অঙ্কন করি, তাহলে এখানে যে ত্রিভুজটা পাবো, ত্রিভুজ অ বি এন, এই অ বি এন ত্রিভুজের ক্ষেত্রে অএনটা হচ্ছে ভূমি, বিএনটা হচ্ছে লম্ব, আর অবিটা হবে অতিভুজ। তো এখানে আমরা যদি কস থিটার মানটা বের করি, কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটা সমান হবে অএন বাই অবি। অবি মানে হচ্ছে কিউ
আমি এটা দেখাই নাই, তোমরা এটা লিখে নিবে। তো cos থিটা সমান হবে ON বাই OB, বা ON এর মানটা কি হবে, এই OB-টাকে আর গুণন করলে cos থিটা পাশে যদি আমরা নিয়ে যাই তখন ON সমান হবে OB cos থিটা, আর OB মানে হচ্ছে কিউ ভেক্টরের মান। যেহেতু OB দ্বারা আমরা কিউ ভেক্টরটাকে নির্দেশ করছি, তাহলে শুধু OB যখন আমরা লিখবো, স্কেলার মানটা লিখবো, তখন হবে শুধু কিউ, অর্থাৎ কিউ ভেক্টরের স্কেলার মান। আমরা এখানে ON সমান কিউ cos থিটা মূলত এইভাবেই পেয়েছি। তুমি এখান থেকেও দেখতে পারো যে cos থিটা সমান কি হবে, ON বাই কিউ, কিউ মানে হচ্ছে OB। জাস্ট আমরা আর গুণন করে ON এর মানটা বের করছি। তো যাই হোক, আশা করছি তোমরা লম্ব অভিক্ষেপ কি বা ভেক্টরের স্কেলার গুণন বলতে কি বোঝায়, স্কেলার গুণফলের মানটা কিরকম হবে সেটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি মূলত আয়ত একক ভেক্টরের পারস্পরিক ডট গুণফলটা কিরকম হয় সেই বিষয়টা দেখাবো। তো তার আগে আমরা ডট গুণফলের মানটা কিরকম হয় দুইটা ভেক্টরের ক্ষেত্রে সেই সূত্রটা পূর্বের স্লাইডে আমরা যেটা পেয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এটা মূলত তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখেছি। দেখো, আমরা জানি যদি দুটি ভেক্টর রাশি যথাক্রমে পি ও কিউ ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে তাদের ডট গুণফল অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর বা পি ডট কিউ সমান হবে পি কিউ cos থিটা। অর্থাৎ যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা হয় ওই দুইটা ভেক্টরের গুণফল এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। তো আমরা এখন এই সূত্র অনুযায়ী আয়ত একক ভেক্টরগুলোর পারস্পরিক ডট গুণফলের মানটা কিরকম হবে সেই বিষয়টা দেখব। তো তার আগে আমরা আয়ত একক ভেক্টর কি সেই সম্পর্কে একটু বলে নেই। তোমরা ইতিমধ্যে জানো তিনটা ধনাত্মক অক্ষ বরাবর অর্থাৎ ধনাত্মক x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর ধরা হয় i, j, k। i হচ্ছে x অক্ষ বরাবর, j y অক্ষ বরাবর, k হচ্ছে z অক্ষ বরাবর। এই যে i, j, k তিনটা একক ভেক্টর, এই তিনটা একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞাটাও তোমরা ইতিমধ্যে জানো। যে ভেক্টরের মান একক অর্থাৎ 1 হবে সেটাকে বলা হয় একক ভেক্টর। তো আমি এখানে লিখেছি, দেখো আমরা জানি আয়ত একক ভেক্টর সমূহ যথাক্রমে i, j, k ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর এই যে একক ভেক্টর তিনটা, এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন আমরা পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি কিউ cos থিটা অর্থাৎ ডট গুণনের যে সূত্রটা সেই সূত্রটা ব্যবহার করে আমরা দেখব i ডট i বা i ডট j, i ডট k এগুলোর মান কিরকম হয়। তো আমি এখানে লিখেছি, দেখো এখন i ডট i অর্থাৎ i ভেক্টর এবং i ভেক্টরের ডট গুণফলের মানটা আমরা এখন বের করব। তো আমরা সূত্র জানি পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি কিউ cos থিটা অর্থাৎ ভেক্টর দুইটার মান তার সাথে তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। তো এখানে i ভেক্টরের মানটা কি হবে, মডুলাস অফ i। তোমরা এটা ইতিমধ্যে জানো, যে কোনো ভেক্টরের মানটা ওই ভেক্টর দুই পাশে দুইটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ মডুলাস অফ i হবে i ভেক্টরের মান। একই রকম ভাবে দ্বিতীয় i এর জন্য মানটা হবে এই যে মডুলাস অফ i। এরপরে লিখেছি দেখো cos 0 ডিগ্রি, এখানে থিটার মানটা হচ্ছে বা মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি। এর কারণ হচ্ছে এই i ভেক্টর যেটা, এটা হচ্ছে একটা আয়ত একক ভেক্টর এবং এটা ধনাত্মক x অক্ষ বরাবর। যেহেতু আমরা i ডট i বের করছি, দুইটাই ধনাত্মক x অক্ষ বরাবর একক ভেক্টর। যেহেতু ভেক্টর দুইটার দিক একই দিকে বা সমজাতীয় আয়ত একক ভেক্টর, অতএব তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে। আমি এই কথাটা দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু সমজাতীয় আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি সমান চিহ্ন দিয়ে পরের লাইনটা লিখি, দেখো এখানে 1 লিখেছি। এর কারণ হচ্ছে এই মডুলাস অফ i বা i ভেক্টরের মান, এটার মান হচ্ছে 1। একই রকম ভাবে এখানেও মানটা হবে 1, 1 ইন্টু 1 মানে 1 হবে, 1 ইন্টু cos 0 ডিগ্রি থাকবে। আবার আমরা জানি cos 0 ডিগ্রির মানটা হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1 হবে, অর্থাৎ i ডট i এটার মানটা আমরা পাবো 1। অনুরূপভাবে আমরা যদি j ডট j বা k ডট k এর মানটা বের করি সেম প্রক্রিয়ায়, তখন আমরা দেখব এগুলোর মান হবে 1, অর্থাৎ i ডট i, j ডট j, k ডট k এর মানটা হচ্ছে 1। তো এখান থেকে তোমরা বলতে পারো ডট গুণন বা স্কেলার গুণনের ক্ষেত্রে সমজাতীয় দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণফলের মানটা হবে 1। যে i ডট i এর মান 1, j ডট j 1, k ডট k 1। আবার আমরা যদি ভিন্ন দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণফলের মানটা বের করতে চাই, যেমন আমি এখানে লিখেছি i ডট j। তো i ডট j এর মানটা কি হবে, আগের মতো করে আমরা i ভেক্টর এবং j ভেক্টরের মানটা লিখব, সেই সাথে হবে তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। তো এখানে দেখো i ভেক্টর যেটা সেটা হচ্ছে x অক্ষ বরাবর, চিত্র 2 এ দেখো
আর জে ভেক্টরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে তিনটা অক্ষ এক্স ওয়াই জেড অক্ষ, এদের মধ্যবর্তী কোণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেহেতু লম্বভাবে আছে। তো আই ভেক্টর এবং জে ভেক্টরের মধ্যবর্তী কোণ মানেই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ। যেহেতু এই দুইটা অক্ষ পরস্পর লম্ব, অতএব এই কোণটা 90 ডিগ্রি হবে। এই কারণে আমরা এখানে cos 90 ডিগ্রি লিখেছি। তো আগের মতোই আমরা এখানেও মানগুলো লিখব। যেহেতু আইটা একক ভেক্টর, এটার মান হবে 1, যে এখানে একক ভেক্টর, এটার মানটাও 1, এই যে 1 × 1। আর cos 90 ডিগ্রি এর মান আমরা জানি 0, এই যে 0 লিখলাম। তো এই তিনটা যদি গুণ করি গুণফল হবে 0, তার মানে i ডট জে এটার মানটা হবে 0। একই রকম ভাবে আমরা দেখাতে পারবো j ডট কে বা k ডট i এগুলোর মান 0 হবে। এই যে আমি সুতরাং দিয়ে একবারে লিখে দিয়েছি, দেখো। সুতরাং i ডট জে সমান j ডট কে সমান k ডট i সমান 0। তো এই মানগুলো তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। i ডট i এর মানটা 1 বা j ডট j এর মানটা 1। তো এটা মনে রাখার জন্য একটা প্রচলিত টেকনিক হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে ভাই ভাই 1 ভাই বোন 0, এরকম বাক্য দ্বারা অনেকেই এই বিষয়টা মনে রাখে। ভাই ভাই মানে হচ্ছে সমজাতীয় দুইটা আয়ত একক ভেক্টর যখন থাকবে তখন এদের গুণফলের মানটা 1 হবে। আর ভাই বোন মানে হচ্ছে ভিন্ন দুইটা আয়ত একক ভেক্টর যখন ডট গুণন করবে তখন তাদের গুণফলের মানটা 0 হবে। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। পরের স্লাইডে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান দেখিয়েছি। তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি এটা ডট গুণনের ক্ষেত্রে আমরা অনেক সময় সূত্র আকারে ব্যবহার করি। এই সূত্রের প্রমাণটাই মূলত আমি এখানে সমাধান আকারে দেখিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময়ই এই প্রমাণটা আসে। তো আমরা প্রশ্নটা একটু দেখে নিই। এখানে বলা আছে, দেখো, যদি a ভেক্টর সমান axi প্লাস ayj প্লাস azk এবং b ভেক্টর সমান bxi প্লাস byj প্লাস bzk হয়, তবে দেখাও যে a ডট b অর্থাৎ a ভেক্টর ডট b ভেক্টর ab ভেক্টরের ডট গুণফলের মানটা হবে ax bx ay by az bz। এখানে ax টা হচ্ছে x অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশের মান, একই রকম ভাবে ay az হচ্ছে যথাক্রমে y অক্ষ এবং z অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশের মান। b ভেক্টরের ক্ষেত্রেও একই রকম, bx টা হচ্ছে x অক্ষ বরাবর b ভেক্টরের উপাংশের মান, by হচ্ছে y অক্ষ বরাবর, bz হচ্ছে z অক্ষ বরাবর b ভেক্টরের উপাংশের মান। তো যাই হোক, a ডট b অর্থাৎ a ভেক্টর ডট b ভেক্টর, এই a ডট b ভেক্টরের মানটা ax bx প্লাস ay by প্লাস az bz, এটা আমাদেরকে দেখাইতে হবে। এটা আমরা যখন অঙ্ক করব অন্যান্য অঙ্কের ক্ষেত্রে সরাসরি সূত্র আকারে ব্যবহার করি। এখন আমরা এটা প্রমাণ করে দেখব। তো আমি সমাধান দিয়ে লিখেছি, দেখো এখানে a সমান এই যে a ভেক্টর এবং b ভেক্টরের মানটা প্রশ্নে যেরকম দেয়া আছে আমরা মানটা লিখে নিব। তো এখন দিয়ে আমি লিখেছি, দেখো এখন a ভেক্টর ডট b ভেক্টর অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টরের ডট গুণফলটা আমরা এখন বের করছি। তো এটা সমান দিয়ে আমরা লিখতে পারবো a ভেক্টরের জায়গায় a ভেক্টরের যে মানটা দেয়া আছে ত্রিমাত্রিক কার্তেশীয় পদ্ধতিতে, এখানে যে মানটা প্রশ্নে দেয়া আছে সেই মানটা লিখে নিব axi প্লাস ayj প্লাস azk। এই যে দেখো আমরা তাই লিখেছি। ডট দিয়ে আমরা b ভেক্টরের যে মানটা প্রশ্নে দেয়া আছে সেটা লিখে নিলাম। এখানে ডট মানে হচ্ছে ভেক্টরের ডট গুণন, অর্থাৎ গুণ করছি আমরা। এই ডট গুণনের ক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে গুণ করি সেভাবেই গুণ করব। এখানে প্রথমে axi আছে, এই axi দ্বারা b ভেক্টরের যে তিনটা পার্ট বা তিনটা রাশি আছে এই তিনটাকেই আলাদা আলাদা ভাবে গুণ করব। এই যে দেখো পরের লাইনে আমি লিখেছি ax bx i ডট i। এখানে খেয়াল করো ax ay az bx by bz, এই যে রাশিগুলো দেয়া আছে আমি পূর্বে বলেছি এগুলো হচ্ছে x y z অক্ষ বরাবর a ভেক্টর বা b ভেক্টরের উপাংশের মান। তো এই মানগুলো অবশ্যই স্কেলার রাশি। তো যখন axi দ্বারা bxi কে ডট গুণন করবে, এখানে ax এবং bx এই দুইটাই স্কেলার রাশি। সাধারণ অঙ্কের ক্ষেত্রে এগুলোর মান 1 2 3 4 এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে। তো যাই হোক, ax এবং bx যেহেতু স্কেলার রাশি, এই দুইটা সরাসরি গুণ করে ফেলবো ax bx। আর i টা যেহেতু ভেক্টর রাশি আর এখানে আমরা ডট গুণন করছি, গুণ করব সাধারণ গুণের মতো, তবে ভেক্টর দুইটার মধ্যে অবশ্যই ডট রাখতে হবে। এই যে দেখো আমরা i ডট i লিখেছি, axi এর সাথে i ছিল, bxi এর সাথে i ছিল। যেহেতু ডট গুণন, আমরা ধ্রুব রাশিগুলো ax bx বা স্কেলার মানগুলো সরাসরি গুণ করব, আর ভেক্টর দুইটা অর্থাৎ একক ভেক্টর যে দুইটা সেই দুইটার মধ্যে ডট গুণনটা রেখে দিব। একই রকম ভাবে পরের রাশিগুলো আমরা করব। axi দ্বারা byj কে গুণ করব। তো axi দ্বারা যখন byj কে গুণ করব,
ax এবং by এই দুইটার গুণফলটা আলাদা লিখে ফেলবো। আর এখানে একক ভেক্টর axi অর্থাৎ i আছে, আর byj এর মধ্যে j আছে, এখানে i.j লিখবো। একই রকম ভাবে axi দ্বারা যখন আমরা bz k কে গুণ করব, এখানে হবে ax bz, আর একক ভেক্টর দুইটা i এবং k এর মধ্যে ডট গুণন হবে। এই যে দেখো আমরা লিখেছি ax bz i.k প্লাস এখানে দেখো a ভেক্টরের তিনটা মান আছে, অর্থাৎ x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর a এর উপাংশগুলো দেয়া আছে। তো এখানে ayj দ্বারা এখন আমরা b ভেক্টরের মানগুলো বা উপাংশগুলোকে গুণ করব। ayj দ্বারা যখন bxi কে গুণ করব, তখন স্কেলার রাশিগুলো আলাদা লিখব ay bx, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে j ডট i, যেহেতু ay এর সাথে j আছে, bx এর সাথে i ভেক্টর আছে। এই যে দেখো আমরা লিখেছি ay bx j ডট i। একই রকম ভাবে ayj দ্বারা আমরা byj কে গুণ করব, তখন হবে ay by j ডট j। ayj দ্বারা যখন bz k কে গুণ করব, তখন হবে এই যে দেখো আমরা নিচে লিখেছি ay bz j ডট k। ঠিক একই ভাবে az k দ্বারা b ভেক্টরের যে তিনটা উপাংশ বা তিনটা যে পার্ট, এই তিনটা পার্টকে আমরা আলাদা আলাদা ভাবে গুণ করব। এই যে দেখো আমি এখানে গুণ করেছি, আমি পূর্বে যেরকম ভাবে বললাম ঠিক একই ভাবে তোমরা এটা গুণ করবে। তো এই লাইনের মধ্যে একটা বিষয় খেয়াল করো, দেখো ব্র্যাকেটের ভিতরে যে আমরা ভেক্টর রাশির ডট গুণনটা লিখেছি, এখানে i ডট i আমরা পূর্বে স্লাইডে দেখেছি i ডট i বা সমজাতীয় দুইটা একক ভেক্টর হয়, এটার মান হবে 1, কিন্তু i ডট j এর মানটা 0 হবে। আমরা বলেছিলাম ভাই বাই 1 ভাই বোন 0 ডট গুণনের ক্ষেত্রে। এর কারণটা হচ্ছে i ডট j এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণের মানটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ cos 90 হবে, এগুলোর মানের সাথে cos 90 হবে, তার মানে এটার মানটা 0 হবে। i ডট k এর মানটাও 0 যেহেতু ভিন্ন আছে, j ডট i এটাও ভিন্ন, তার মানে এটাও 0 হবে। ay by এর সাথে আছে j ডট j, এখানে সেম আছে, তার মানে এটার মান হবে 1। একই রকম ভাবে এই সবগুলোই 0 হবে, জাস্ট শেষেরটা 1 হবে, k ডট k। আমরা এইটাই পরের লাইনে লিখেছি, দেখো ax bx এর সাথে 1 প্লাস ax by এর সাথে হবে 0, এই যে দেখো 0 লিখেছি, ax bz এর সাথেও 0 হবে, এই যে দেখো ax bz ইনটু 0 লিখেছি, প্লাস ay bx ছিল j ডট i, এটার মানটা 0 যেহেতু ভিন্ন, তার মানে এখানে 0 হবে। এরপরে ছিল ay by ইনটু j ডট j, এটার মানটা 1 যেহেতু সমজাতীয়, তার মানে আমরা লিখবো ay by ইনটু 1। একই রকম ভাবে এখানে ব্র্যাকেটের ভিতরে সবগুলো ডট গুণনের মানটা 0 হবে, শুধুমাত্র শেষেরটার মান 1 হবে, k ডট k এর মানটা 1 হবে। এই যে দেখো az bz 1 লিখেছি। এখানে একটা বিষয় খেয়াল করবে, একই রকম যখন মানগুলো হবে, অর্থাৎ x অক্ষ বরাবর a এর উপাংশ দ্বারা যখন আমরা x অক্ষ বরাবর b এর উপাংশকে গুণ করব, এই যে ax bx এটার সাথে দেখো 1 আছে, ay by এটার সাথে 1 আছে, যখন একক ভেক্টরগুলো একই রকম হবে, অর্থাৎ i দ্বারা i কে গুণ করব, j দ্বারা j কে গুণ করব, k দ্বারা k কে গুণ করব, তখন শুধুমাত্র ধ্রুব রাশিগুলো যেগুলো থাকবে ভেক্টরের মধ্যে, আমরা এখানে প্রশ্নটা যেরকম লিখেছি, এখানে যদি ax এর জায়গায় 2 ay এর জায়গায় 3 এরকম সংখ্যা দেয়া থাকতো, একই রকম ভাবে b ভেক্টরের মধ্যে যদি bx by bz এর জায়গায় 2 3 4 এরকম সংখ্যা দেয়া থাকতো, তখন শুধুমাত্র সংখ্যাগুলোর গুণফলটা আমরা এখানে লিখতাম, আর একক ভেক্টরগুলোর গুণফলটা এই যে দেখো ay by এর বেলায়, অর্থাৎ j যখন গুণ করব এখানে 1 হবে, k যখন গুণ করব, অর্থাৎ k ভেক্টরকে k ভেক্টরের রাশি দ্বারা যখন গুণ করব সেটার মানটা 1 হবে, i ভেক্টরের রাশিকে i ভেক্টরের রাশি দ্বারা যখন গুণ করব সেটার মানটা শুধু ধ্রুব রাশিগুলোর গুণফল হবে, আর i ডট i এর মানটা 1 হয়ে যাবে। আর ভিন্ন ভিন্ন যখন থাকবে, i এর অংশ দ্বারা যখন k এর অংশটাকে গুণ করব b ভেক্টরের, তখন এটা 0 হবে, j এর অংশটাকে গুণ করলে সেটাও 0 হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, ax bx ইনটু 1 আছে, ay by ইনটু 1, az bz ইনটু 1। তো দেখো i দ্বারা i কে যখন আমরা গুণ করছি, তখন এটা একটা নির্দিষ্ট মান থাকতেছে, যে 1 দ্বারা যখন আমরা ax bx কে গুণ করব, শুধু ax bx এই থাকবে। আমরা পরের লাইনে এটা সরাসরি লিখে নিব, ay j দ্বারা যখন b ভেক্টরের উপাংশগুলোকে গুণ করব, তখন শুধুমাত্র by j কে যখন গুণ করব সেটার মানটাই থাকবে, আর বাকিগুলো 0 হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান থাকবে শুধু j এবং j এর মধ্যে যখন গুণ হবে। একই রকম ভাবে az k দ্বারা যখন b ভেক্টরের মানগুলোকে গুণ করব, তখন শুধুমাত্র bz k এর বেলায়, অর্থাৎ k দ্বারা k কে যখন গুণ করব, তখনই সেটার একটা সুনির্দিষ্ট মান থাকবে, আর বাকিগুলো 0 হবে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখো পরের লাইনটা লিখেছি, যেহেতু ax bx এর সাথে 1 গুণ করলে ax bx হবে, এই যে দেখো সরাসরি আমরা ax bx লিখলাম, আর এইখানে মাঝখানে তিনটা রাশি 0 হবে, ay by থাকবে এখানে, এই যে দেখো ay by লিখলাম,
আর ফাইনালি থাকবে AZ BZ, কারণ এটার সাথে 1 গুণ করলে সেম রাশিটাই থাকবে। এই যে AZ BZ লিখলাম। তো আমরা পরের লাইনে দেখো লিখেছি, সুতরাং A ডট B অর্থাৎ A ভেক্টর ডট B ভেক্টর সমান হবে AX BX প্লাস AY BY প্লাস AZ BZ। অর্থাৎ AB দুইটা ভেক্টর যদি দেয়া থাকে প্রশ্নে এবং এদের ডট গুণফলের মানটা যদি বের করতে বলা হয়, তখন আমরা সরাসরি এই যে প্রশ্নে মানগুলো যেরকম দেয়া আছে, AX এর জায়গায় হয়তোবা সংখ্যা দেয়া থাকবে, আমি পূর্বে বলেছি AY AZ এর জায়গায় সংখ্যা দেয়া থাকবে, BX BY BZ এর জায়গায় সংখ্যা দেয়া থাকবে। তো আমরা যখন ডট গুণনটা বের করব A ভেক্টর এবং B ভেক্টরের, এখানে যেরকম AX BX আছে, এটার মানে হচ্ছে I এর সাথে যে ধ্রুব রাশিটা বা স্কেলার রাশিটা আছে, এখানে B এর মধ্যে I এর সাথে যে স্কেলার রাশিটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে, সেই দুইটা সংখ্যার গুণফলটা প্রথমে হবে, প্লাস যে এর সাথে A ভেক্টরের মধ্যে যে সংখ্যাটা থাকবে, B ভেক্টরের মধ্যে যে এর সাথে যে সংখ্যাটা থাকবে, সেই দুইটা সংখ্যার গুণফলটা আমরা এখানে মাঝখানে বসাবো, প্লাস A ভেক্টরের মধ্যে K এর সাথে যে সংখ্যাটা দেয়া থাকবে, B ভেক্টরের মধ্যে K এর সাথে যে সংখ্যাটা দেয়া থাকবে, সেই দুইটা সংখ্যার গুণফল আমরা লাস্টে বসাবো। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হয়, অনেক সময় K ভেক্টরের সামনে চিহ্নটা ধরো মাইনাস থাকলো, সেই ক্ষেত্রে এখানে মাইনাস AZ চিন্তা করতে হবে। ধরো A ভেক্টরের মধ্যে এখানে -2K ছিল, তো তোমাকে তখন -2 দ্বারা B ভেক্টরের K এর সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে। ধরো এটা +3 ছিল, তাহলে 3 আর এখানে -2 মানে -6 হবে এখানে, AZ BZ এর জায়গায় -6। কিন্তু যদি এইটা -3K থাকতো, তাহলে মাইনাসে আবার +6 হয়ে যাবে। তো আশা করছি পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে।